Welcome to Radio Mirchi 98.3 FM Kolkata's audio presentation, Sunday Suspense. ধুর, এটাও গেল। তামাকের সেই মৌজটাই আর পাচ্ছি না হে, বুঝলে? আমি একগাল হেসে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে বললাম, এটা যে আছে আপনার রোগের ওষুধ। দাও হে, দাও দাও দাও। তবুও দুধের স্বাদ কি আর ঘোলে মেটানো যায়? তামাকের মজটাই অতুলনীয়। যাকে, তা তোমরাও সব প্যাকেটে আবার কি এনেছ? এই যে মুকুজ্জের দোকানের গরম জিলিপি, একদম গরম, নিন খান। চারি ততক্ষণে আমাদের জন্য কুজোর ঠান্ডা জল এনে হাজির। তারানাথের বাড়িতে গরমের দিনে এটাই আগে আমরা খাই। চারির হাতে একটা জিলিপির প্যাকেট দিয়ে অন্যটা সামনে রাখা হলো। তাকে বলে দিলাম আজ আর চা ভালো লাগছে না। তিনজনে একটা একটা করে গরম জিলিপি তুলে কামড় দিলাম। আমি বললাম, ঠাকুরমশাই, আজ এই গরমে মন ঠান্ডা করার জন্য একটা গল্প হোক না। তারানাথ কচর মচর করে জিলিপি চিবোতে চিবোতে বলল, ওসব বাস্তব হে, গল্প নয়। হঠাৎ কিশোরী সেন ধাই করে বলে বসল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি আপনার এই পেশায় কখনো কোনো প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হয়েছেন বা রোষের মুখে পড়েছেন কখনো? তারানাথ ভুরু কুঁচকে তাকালো তার দিকে, তারপর বলল, পড়লে বোধহয় তোমার থেকে বেশি খুশি কেউ হতো না। আমার সব কিছুকেই তো তুমি ঠাট্টার গাল গল্প বলে উড়িয়ে দাও। কিশোরী কান মুলে জিভ কেটে বলল, এই না 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 না, এইসব কি বলছেন? আরে ঠাকুরমশাই, আপনাকে বিশ্বাস না করলে কি আর কাজের শেষে হতে দিয়ে এইখানে পড়ে থাকতাম? সে তো গল্প শুনে মজা পাওয়ার ধান্দায়। না, কিশোরী আর তারানাথের খটখটানি থামার নয়। আমি বললাম, আপনি ওর কথা ছাড়ুন তো। আপনি বরং বলুন না, ওরকম কোনো সমস্যায় আপনি পড়েছিলেন কখনো, কারোর রোষের মুখে? একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলল, তা সব সাধক যে আমাকে দেখে সন্তুষ্ট হয়েছেন বা আমার কল্যাণ কামনা করেছেন তা তো নয়। তবে একবার এক সমস্যায় পড়েছিলাম বটে। ও না থাকলে যে কি হতো। শেষের কথাগুলো বিড়বিড় করেই বলল তারানাথ। আমি বললাম, কে না থাকলে? তারানাথ ধোঁয়া ছেড়ে বলল, আচ্ছা, তাহলে তোমাদের সবটা বলি শোনো। যে সময়ের কথা বলতে চলেছি তখন আমার দীক্ষা হয়ে গিয়েছে। তবে সাধু সঙ্গের নেশায় আরো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। বিয়ে করে সংসারী হয়নি। একদিন এরকমই ঘুরতে ঘুরতে এলাম তালদিমারির জঙ্গলে। তালদিমারির জঙ্গলের ভিতর আমার যাওয়ার কথা নয়, তবে গেলাম বিশেষ একটি কারণে। জঙ্গলের পাশে বাইরে একটা ছোট পাহাড়ি ঝর্ণা ছিল। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে সেখানে পৌঁছেছি একটু জল খাওয়ার আশায়। আঁচলা করে বেশ খানিকটা জল খেয়ে হাত মুখ ধুয়ে উঠে আসতে যাব, এমন সময় একটা পিচ্ছিল পাথরে পা হড়কে গেল। মুহূর্তের মধ্যে পাথরে মুখ থুবড়ে পড়তে গিয়েও আমি 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 বেঁচে গেলাম। তবে মনে হলো অদৃশ্য কিছু যেন আমাকে বাঁচালো। নিজের সাবধানতায় আমি বাঁচিনি। ঘুরে তাকিয়ে দেখি পাড়ের ওপর আমার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন একটি লোক। পরনে রক্তাম্বর, জটা জুটোধারী, মুখে একটা অদ্ভুত হাসি আর চোখে প্রখরতার ছাপ স্পষ্ট। দেখে তান্ত্রিক বলেই মনে হলো।
আস্তে আস্তে আমি উপরে উঠে এলাম। তান্ত্রিক আমার কাছে এসে হেসে বলল, দেখে শুনে পা ফেলতে হয় রে বেটা, একটু ভুলচুক হলেই সব শেষ। আমি প্রণাম জানিয়ে বললাম, আপনি আমার জীবন রক্ষা করেছেন, আমার প্রণাম নেবেন ঠাকুর মশাই। আবার সেই অদ্ভুত হাসি খেলে গেল তান্ত্রিকের মুখে। তান্ত্রিক বলল, পদ্মরাজ তান্ত্রিক কারণ ছাড়া কোনো কাজ করে না বেটা। তোকে বাঁচালাম, তার একটা কারণ আছে। কৌতূহল নিয়েই আমি বললাম, কি কারণ? পদ্মরাজ তান্ত্রিক বলল, তোর মধ্যে সাধন আর গুণ আছে রে বেটা, থাকবি আমার সাথে। চল চল, আজ থেকে তোকে চালা বানালাম। তান্ত্রিকের কথা শুনে মনটা একটু বেশ চাঙ্গা হলেও হঠাৎ কিরকম একটা অস্বস্তিতে ভরে উঠল আবার। তান্ত্রিক সঙ্গ পাওয়ার জন্যই আমার ঘর ছেড়ে ঘোরাঘুরি, কিন্তু এভাবে এত সহজেই মেঘ না চাইতেই জল। আর তাছাড়া আমার শরীরে সাধনার লক্ষ্য থাকলেও সাধকরা সাধারণত কথায় কথায় যাকে তাকে চেলা করে বেড়ায় না। তবুও একটা কৌতূহল আর পদ্মরাজ তান্ত্রিকের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ জন্মালো আমার মনে। তাই তান্ত্রিকের সঙ্গেই চললাম। বনের মধ্যে বেশ খানিকটা ভিতরে একটা উঁচু মতো জায়গায় পাতার কুটির বানিয়েছেন পদ্মরাজ তান্ত্রিক। আমাকে তান্ত্রিক বললেন, দাঁড়া, একটা কাজ আছে। এই বলে তান্ত্রিক ঘরের ভিতর থেকে একটি ঘটি নিয়ে এলেন। তারপর বিড়বিড় করে কি একটা দুর্বোধ্য মন্ত্র পড়ে সেটা আমার গায়ে ছিটিয়ে দিলেন। আমি অবাক হয়ে বললাম, এটা কি? তান্ত্রিক বললেন, সাধন ক্ষেত্র অনেক সময় বিভিন্ন কারণে অসুচি হয়ে থাকে। ভূত প্রেত ইত্যাদি অপশক্তির আগমন ঘটে। আমি এখানকারই লোক, কিন্তু তুই এখানে আজকে নতুন এলি। এই জল ছিটিয়ে দিলাম যাতে কোনো ক্ষতি আর না হয় তোর, বুঝলি? আমি মাথা নাড়লাম। তারপর একটি বাটিতে কিছু একটা তরল জাতীয় আমাকে দিয়ে বললেন, এই রে, আপাতত এটা খা। আর ওখানে যে কাঠগুলো পড়ে আছে ওগুলোকে চিড়ে রাখ, আজকে রাতেই যজ্ঞ হবে। এই বলে তান্ত্রিক আবার কোথায় বেরিয়ে পড়লেন। এদিকে তরল খেতেই আমার মাথা যেন কিরকম ঘুরে উঠল। এতটা বিদঘুটে কোনো খাবার হতে পারে তা আমার ধারণারও বাইরে। নর্দমার জলও বোধহয় এর চেয়ে সুস্বাদু। যাই হোক, আমিও কাজে লেগে পড়লাম। একটা একটা করে কাঠ চিড়ে জমা করলাম। না জানি তান্ত্রিক আজ রাতে কিসের সাধনা করবেন। কিচকিচ করে নানা রকম নাম না জানা পাখির কচকচালি আর বনের গাছে গাছে ধাক্কা লেগে বইতে থাকা হাওয়া। চোখ আপনা হতেই ঘুমে জুড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম খেয়াল নেই। ঘুম ভাঙল তান্ত্রিকের ডাকাডাকিতে। উঠ বেটা, উঠ, উঠে পড়। উঠে দেখি ততক্ষণে দিনের আলো অনেকটাই কমে এসেছে। যাই হোক, উঠে গেলাম তান্ত্রিকের কাছে। তান্ত্রিক দেখি কোথা থেকে একটি বন মোড়ক জোগাড় করে এনেছেন। হাত পা বেঁধে সেটিকে মাটিতে ফেলে রেখেছেন। এবার একটি অদ্ভুত কাণ্ড করলেন তিনি। একটা ধারালো ছোড়া নিয়ে এক কোপে মোড়কটার ধর থেকে মাথাটা আলাদা করে দিলেন। ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত। তীর তীর করে কাঁপতে থাকা রক্তাক্ত মোরগের শরীরটা আর মাথাটা দুটো আলাদা পাত্রে রেখে দিলেন। আমার আর বুঝতে বাকি রইল না যে এই পদ্মরাজ তান্ত্রিক আদতে একজন কাপালিক।
ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো। রাতের বেলা কুটিরের সামনে যজ্ঞবেদী সাজিয়ে পদ্মরাজ কাপালিক বসলেন নিজের সাধনায়। দাউ দাউ করে জ্বলে উঠল যজ্ঞের আগুন। আগুনে ঘৃতাহুতি দিয়ে শুরু হলো কাপালিকের মন্ত্রপাঠ। ওম নমো পিশাচেশ্বর পিশাচ সংগন দেহিমায় মম পূজা তংগ্রহণা দেহি নমো নমঃ। রাতের আধারে ওম নমো নির্জন বনটা পিশাচেশ্বর যেন পিশাচ গম গম সংগন করে দেহিমায়। উঠল। আগুনের ফুলকির ঝলক কিলবিল করতে লাগলো পদ্মরাজ কাপালিকের শরীর জুড়ে। কাপালিক আমাকে আদেশ দিলেন, ওই ধারে যা, একটা ধনী চাল। এই দুটো পাত্রে মোড়ক আর শোল মাছ রয়েছে, এগুলো ঝলছে নে। কাজ হলে পরে এই কাপড়ে বাঁধা চাল জল দিয়ে ফোটাবি, যা। কথা মতো সব কাজ করলাম। ওম নমো পিশাচেশ্বর পিশাচ ওদিকে সংগন যজ্ঞ দেহিমায়। যখন প্রায় শেষের পথে, কাপালিক পাশে রাখা পোটলা থেকে একটা মদের বোতল বের করলেন। প্রথমে কিছুটা বিড়বিড় করে মন্ত্র পড়ে আগুনে ছেটালেন। ওম নমো পিশাচেশ্বর ওম নমো পিশাচেশ্বর পিশাচ সংগন দেহিমায়। তারপর কিছুটা একটা মরার খুলির ভিতরে ঢেলে বাকিটা ঠক ঠক করে গলায় ঢেলে দিলেন। হঠাৎ এক অদ্ভুত পরিবর্তন দেখলাম। আস্তে আস্তে কাপালিকের চোখ বুজে এসে জটা জুটোধারী মাথাটা কিরকম সামনের দিকে ঝুঁকে গেল। তারপর কাঁপতে লাগলো শরীরটা। ধীরে ধীরে একটা চাপা ক্রূর হাসি বেরিয়ে এলো তার মুখ থেকে। আস্তে আস্তে মুখ তুললেন সে। কোনো প্রেতের থেকে সেই মুখ কম ভয়ঙ্কর কিছু ছিল না। যেন যজ্ঞের আগুনটা এক মুহূর্তের জন্য স্থান নিয়েছে পদ্মরাজ কাপালিকের চোখের মণিতে। তার হাসি এখন অট্ট হাসিতে পরিণত হয়েছে। অরণ্যানীর নির্জনতাকে খান খান করলো সেই বিকট অট্ট হাসি। আমার এই প্রথম কেন জানি না মনে হতে লাগলো কাপালিকের উদ্দেশ্য ভালো নয়। কাপালিক আমার দিকে ঘুরে বললেন, ঘরের ভেতরে একটা পাথরের থালা আছে, যা নিয়ে আয়। আমি নিয়ে এলাম। কাপালিক তাতে ভাত, ওই ঝলসানো মোরগ আর শোল মাছ, কালো কালো নাম না জানা দুটি কি ফল সব সাজালেন। তারপর আমার উদ্দেশ্যে বললেন, আমি দিব্য দৃষ্টি পেয়েছি। এই জঙ্গল থেকে পশ্চিমে মাইল 3 দূরে রয়েছে কুলগাছি গ্রাম। ওখানে মোড়ল অন্নদারায়ের কালী মন্দিরের গর্ভগৃহের নিচে ওটা রয়েছে 8 গোড়া স্বর্ণ মুদ্রা। ওটি আমার চাই, বুঝলে? আমার জোর হয় তুই সেখানে যাবি কালকে সকালবেলা। জমিদারের বিশ্বাস অর্জন করে সেখানে থাকবি। রাতে মেজে ভেঙে তুলে আনবি সেই স্বর্ণ মুদ্রা। কিরে, পারবি তো? কিন্তু আপনি এ কিসের সাধনা করছেন? হো হো করে হেসে উঠলেন কাপালিক। বললেন, পিশাচ, আজ ত্রয়োদশীর রাত। শেষবারের মতো পিশাচকে খাইয়ে নিজের বশে আনছি। পরশু ঘোর অমাবস্যা। আমি পিশাচ নামাবো ওই কুলগাছি গ্রামে। সব কটাকে ধ্বংস করবো সালা। আমার সাথে টক্কর, হ্যাঁ? সাপের লেজে পা দিলে ছোবল তো খেতেই হবে। আয় আয়, আমার সাথে আয়।
এমন সময় কিশোরী হঠাৎ তারানাথকে থামিয়ে বলল, আর আপনিও সেই কাজ করতে রাজি হয়ে গেলেন? তারানাথ সিগারেটটা ছাইদানিতে গুজে দিয়ে বলল, রাজি তো হইনি, কিন্তু আমি বুঝেছিলাম সেই সময় মুখের উপর না বলে বিরোধ বাঁধালে আমার নিজেরও ক্ষতি, তার সাথে সাথে কুলগাছি গ্রামেরও ক্ষতি। অতএব আগে আমাকে সেই গ্রামে যেতে হবে, তারপর কাপালিকের ব্যবস্থা করা যাবে। যাই হোক, এদিকে কাপালিক পাথরের থালায় সব সাজিয়ে এক হাতে মদ ভর্তি মাথার খুলিটা নিয়ে বললেন, আয়, আমার সাথে আয়। আমি গেলাম। কুটিরের পিছনে এসে সেগুলো রেখে বললেন, এবার শোন, এবার আমি না কথা বলা অবধি একদম মুখ খুলবি না। এবার আমি পিশাচকে ডাকবো। এই বলে কাপালিক পিশাচ মন্ত্র জপ করতে শুরু করলেন। ओम नमो पिशाचेश्वर पिशाच संगन देहि भाई मम पूजा तंग्रहणा देवी नमो नमः। ओम नमो पिशाचेश्वर पिशाच संगन देहि भाई मम पूजा तंग्रहणा देवी नमो नमः। আমি দেখলাম আচমকা আশেপাশের প্রকৃতি কিরকম যেন স্তব্ধ হয়ে গেল। একটা মরা পচা গন্ধে ভরে উঠল চারদিক, সেই সাথে বাতাসে কিরকম একটা ধোঁয়াটে ভাব। তারপর আমার চোখের সামনে কালো ধোঁয়ায় কুণ্ডলী বেশি উপনীত হল নরকের সেই মূর্তিমান বিভীষিকা পিশাচ। কালো ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে এক বিরাট মানবাকৃতির রূপ ধারণ করল। আগুনের ভাটার মতো জল করতে লাগলো দুই চোখ। এর আগে অনেক অলৌকিক ঘটনা দেখেছি, তবে এমন ভয়ঙ্কর কদাকার যে কোনো অপশক্তি হতে পারে তা আমার ধারণারও বাইরে ছিল। এক বিকট হাড় কাঁপানো গর্জনে গম গম করে উঠল তালদিমারির জঙ্গলের পরিবেশ। পদ্মরাজ কাপালিক দুই হাত প্রসারিত করে বলতে লাগলেন, आय आय নরকের এক ঘৃণ্য শক্তি আর মর্তের এই মূর্তিমান পাষণ্ড দুইয়ের সহাবস্থানে আশেপাশের পরিবেশে যেন হারিয়ে ফেলল তার স্বাভাবিক ছন্দ। পাশের চটকা গাছের ডাল থেকে কি যেন একটা পাখি ধূপ করে মাটিতে পড়ে থরথর করে কাঁপতে লাগলো। দেখলাম সেটি প্রাণ হারিয়েছে। আচমকা একটা দমকা ঘূর্ণি হাওয়া কোথা থেকে এসে এক রাশ ধুলোবালি ছিটিয়ে দিয়ে গেল চোখে মুখে। আমি চোখ বুজে ফেললাম। চোখ খুলে দেখি কাপালিক সেভাবেই দুই দিকে দুই হাত প্রসারিত করে সামনে দাঁড়িয়ে হেসেই চলেছে। আর সেই পাথরের থালায় খাবারগুলো আর নেই। সেদিন রাতের কাণ্ড এখানেই সমাপ্ত হলো। পরদিন আমি কাপালিকের কথা মতো বেরিয়ে পড়লাম পশ্চিমে, কুলগাছি গ্রামের উদ্দেশ্যে। বেশ দূর পথ। হাঁটতে হাঁটতে কেবল এটাই ভাবছিলাম, কি করে এই শয়তানের হাত থেকে কুলগাছি গ্রামটাকে রক্ষা করব। পদ্মরাজ কাপালিক নিম্ন শাখার সাধনা করলেও তার ক্ষমতা যে অনেক, সে বিষয়ে আমার আর কোনো সন্দেহ ছিল না। মনের মধ্যে এমন অস্থিরতার ভাব নিয়ে যখন গ্রামে পৌঁছলাম, তখন দুপুর হয়ে গিয়েছে। কাছাকাছি একটা মুদির দোকান দেখে সেখানে বসে একটু বিশ্রাম নিলুম। মুদি আমাকে জল বাতাসা দিয়ে বলল, ঠাকুরমশাই, আজ আপনি আমার অতিথি।
অনুগ্রহ করে আমাকে ব্রাহ্মণ সেবার পুণ্যার্জনের সুযোগ দিন ঠাকুরমশাই। সেই মুদির সাথে আরো দু চার কথার পর আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, মোড়ল মশাইয়ের বাড়িটা কোনখানে বলতে পারো? মুদি আমাকে রাস্তা বাতলে দিলে তাকে ধন্যবাদ জানিয়ে আমি বেরিয়ে পড়লাম। মুদিকে আসন্ন বিপদের ব্যাপারে তখনও কিছু বললাম না। গ্রামের মোড়ল অন্নদা রায়ের বাড়িতে উপস্থিত হলাম। আমাকে দেখেই তিনি সাদর আমন্ত্রণ জানিয়ে ভিতরে নিয়ে গেলেন। অন্নদা রায় মানুষ হিসেবে বেশ অমায়িক এবং শিষ্ট। আমাকে বসতে দিয়ে বললেন, আপনি এখানে কিছুদিন থাকুন ঠাকুর। আপনি ব্রাহ্মণ মানুষ, তাছাড়া আমার অতিথি। কাল শনিবার অমাবস্যা, বাড়িতে মা কালীর পুজো আছে। এমন পুণ্য লগ্নে আপনার উপস্থিতি আমি সত্যি ধন্য। মোড়ল গিন্নি আমার জন্য ফলাহার নিয়ে এলেন। বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, আপনাকে থাকতেই হবে। আমি মনে মনে ভাবলাম অন্য সময় হলে হয়তো থাকতাম না, কিন্তু এখন আমাকে থাকতেই হবে। সেদিন সন্ধ্যাবেলাতেই আমি জমিদার বাবুকে বললাম, অন্নদা বাবু, আপনাদের গ্রামের উপর এখন ভয়ানক বিপদ। বিপদ? কি বিপদ ঠাকুর মশাই? আপনাদের যে কালী মন্দির রয়েছে তার গর্ভগৃহে ৮ ঘড়া স্বর্ণমুদ্রা রয়েছে, জানেন নিশ্চয়ই। এক কাপালিকের নজর পড়েছে তার উপর। সে পিশাচ সাধনা করছে আপনাদের গ্রামকে ধ্বংস করে মুদ্রা লুট করার জন্য। মোড়ল মশাই বললেন, হ্যাঁ, আমার পিতৃপুরুষদের জমানো সম্পদ ওখানে গচ্ছিত রয়েছে, আমার বাবার মুখেই শোনা। তার মানে এই সেই কাপালিক যে বছর 2 আগেও এসেছিল আমার কাছে আমাকে ঠকিয়ে স্বর্ণমুদ্রা আদায় করতে, কিন্তু তার অসৎ উদ্দেশ্য বুঝে তাকে লেঠেল দিয়ে গ্রাম ছাড়া করেছিলাম। হ্যাঁ, আর আজ সেই ফিরে এসেছে প্রতিশোধ নিতে। মোড়ল গিন্নি পাশেই ছিলেন। তিনি ভয়ে মুখে আঁচল চাপা দিয়ে বললেন, ও বাবা গো, পিশাচ! আমি অভয় দিয়ে বললাম, ভয় পাবেন না মা ঠাকুরুন, আমি আছি যখন। আমার মুখের কথা শেষ হতে না হতেই 1-2 লোক হুড়মুড়িয়ে এসে পড়ল ঘরের মেঝেতে। তাদের মধ্যে একজন হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, বাসান রায়বাবু, বাসান। আমরা কি হয়েছে বলে উঠে দাঁড়ালাম। গ্রামবাসীটি বলল, সন্ধ্যাবেলা মাঠ থেকে গরু নিয়ে ফিরছিলাম, হঠাৎ ছোট বাছুরটা দল ছুট হয়ে এগিয়ে গিয়ে সামনের একটা ঝোপের দিকে এগিয়ে গেল। আমি হেই হেই করতে করতে সেদিকে গিয়ে দেখি এক ভয়ানক কাণ্ড। বিরাট কালো একটা দানবের মতো চেহারার মানুষ এক হাতে ধরে রয়েছে আমার ছোট্ট বাছুরটাকে। খিলখিল করে হাসতে হাসতে সে এক টানে বাছুরের মাথাটা ছিঁড়ে ফেললো। মোড়ল মশাই, ভয় সেখানে থাকতে না পেরে আমি ছুটে ছুটে এসেছি। আর একজন বলল, হ্যাঁ রায়বাবু, একটু আগে আমি শ্মশানের ধার দিয়ে ফিরছিলাম, হঠাৎ অন্ধকারে দেখি কালো বড় মতো কি একটা পাশের তেঁতুল গাছ থেকে ঝুলে রয়েছে। আমি কে কে বলে চিৎকার করতেই সেটা ভাটার মতো জলছলে চোখ নিয়ে হেসে উঠলো। সাথে সাথে গাছের একটা ডাল এক হাতে ভেঙে ছুঁড়ে মারলো আমার দিকে। কোনো রকমে আমি নিজেকে বাঁচিয়ে পালিয়ে এসেছি রায়বাবু। এসব গায়ে কি হচ্ছে, আমাদের বাঁচান। মোড়ল গিন্নি ভয়ে ভয়ে বললেন, ঠাকুরমশাই, এসব কি ওই? আমি সম্মতি জানিয়ে বললাম, হ্যাঁ মা ঠাকুরুন, পিশাচকে ওই পদ্মরাজ কাপালিক তার শিকার চিনিয়ে দিয়েছে। আজ সে কিছু করবে না, গ্রামে ঢুকবে না, তার শক্তি আজ খর্ব। তবে কাল তো আসবেই। মোড়ল মশাই, আপনি কাল মা কালীর পুজোর আয়োজন করুন। দেবীর আশীর্বাদ আমাদের সকলকে রক্ষা করবে। আমি নিজে থাকবো সেখানে। সেদিন রাতটা মোটামুটি নির্বিঘ্নেই কাটল। পরদিন সকালে উঠে দেখি
অন্নদারায় বারান্দায় দাঁড়িয়ে চেঁচিয়ে কার সাথে কথা বলছেন। ব্যাপারটা কি হলো আমি দেখতে গেলাম সেখানে। দেখি দারোয়ানকে তিনি বলছেন, আরে যেই হোক, তুমি ওইভাবে তাকে তাড়িয়ে দিলে কেন? হয়তো কোনো দরকার থাকতে পারে, তাই এসেছিল। তুমি আমাকে একবার ডাকবে তো? দারোয়ান পাংশু মুখে বলল, আমি দেখলুম সে এক বদ্ধ পাগলাটে গোছের লোক, কি আবল তাবল বকছে। আপনাকে সকাল সকাল ডাকলে আবার বিরক্ত হবেন, তাই ব্যাটাকে ভাগিয়ে দিয়েছি। আমি বললাম, আচ্ছা আচ্ছা, কি হয়েছে, কে এসেছিল? অন্নদা বাবু বললেন, আর বলবেন না, একটা লোক এসেছিল, কিছু হয়তো হয়েছিল, এ বেটা বুঝতে না পেরে তাকে ভাগিয়ে দিয়েছে। দারোয়ান বলল, হাঁটু অবধি গুটানো ধুতি আর নীল ফতুয়া গায়ের একটা লোক বাড়িতে ঢুকতে চাইছিল, কিন্তু ঢুকতে দেয়নি। তারপর কি একটা বলতে বলতে ওদিকে কোথায় চলে গেল। লোকটাকে আগে কখনো দেখিনি। আমার আর বুঝতে বাকি রইল না। অমর জীবন। বললাম, আচ্ছা, লোকটা কি বলছিল তোমার মনে আছে? দারোয়ান একটু ভেবে বলল, আগে একটা কবিতা, কি যেন, এই খড়গ হাতে পুজিনু জগতে, হ্যাঁ, বরিনু মুন্ডমালি, রাঙিনু তারে, করিনু প্রহার, রচিনু জয়ের কলি। হ্যাঁ 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 হ্যাঁ। আমি যেন হাতে চাঁদ পেলাম। অন্নদা বাবুকে আমি বললাম, আপনি যত তাড়াতাড়ি সম্ভব পুজোর সব ব্যবস্থা করে ফেলুন। আপনাদের যিনি কুলপুরোহিত তিনিই পুজো করবেন। কথা মতো সব কাজ হলো। সন্ধ্যার পর গ্রামের বাচ্চা বুড়ো সকলকে মন্দির প্রাঙ্গণে আনা হলো। কাপালিকের কুটির থেকে সেই মন্ত্রপুত জলের পাত্র আমি নিয়েই এসেছিলাম, যেটা থাকলে কোনো অপশক্তি ক্ষতি করতে পারবে না। মন্ত্র পড়তে পড়তে সেই জলটা দিয়ে মন্দিরের সামনে কিছুটা সীমানা করে দিলাম। গ্রামবাসীদের সকলকে সীমানার ভিতরেই থাকতে বললাম। পূজা শুরু হলো। কাঁসর ঘণ্টা বেজে উঠল। এক মনে আমরা সকলে দেবীর আরাধনা করতে লাগলাম। না জানি কোন মূর্তিমান বিভীষিকা আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে এই কুলগাছি গ্রামে। হে দেবী, তুমি সকলকে রক্ষা করো। পুরুত ঠাকুর এক হাতে জ্বলন্ত প্রদীপ আর অন্য হাতে চামড় নিয়ে সবে মাত্র উঠে দাঁড়িয়েছেন আরতি করার জন্য। হঠাৎ এক দমকা হাওয়া এসে নিভিয়ে দিল সেই প্রদীপের আলো। ঘর অন্ধকার হয়ে এলো। সাথে সাথে গ্রামবাসীরা সকলে চিৎকার করে উঠল। বুঝলাম পদ্মরাজের পিশাচ এসে পড়েছে। আমরা ছুটে বেরিয়ে এলাম। চেঁচিয়ে বললাম, এই গণ্ডির বাইরে কেউ বেরোবেন না। আমার মুখের কথা শেষ হতে না হতেই সামনে একটা প্রকাণ্ড বটগাছ তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। রাতের অন্ধকারকে আরো গাঢ় করে এগিয়ে এলো নরকের সেই দানব, তন্ত্রসিদ্ধ পিশাচ। গ্রামের মেয়ে বউরা ভয়ে কান্নাকাটি করতে শুরু করেছে। অন্ধকারের বুক চিরে এবার বেরিয়ে এলো স্বয়ং পদ্মরাজ কাপালি। আমার উদ্দেশ্যে রাগে গর্জন করে উঠলেন, বিশ্বাসঘাতক, ভেবেছিস পার পেয়ে যাবি? হ্যাঁ, তোরা আমাকে চিনিস না, আমি সব ধ্বংস করে দেবো, সব। আমার তখন অমর জীবনের বলা ছড়াটা আবার মনে পড়ল। হ্যাঁ, সে এসেছিল আমাদের পথ দেখাতে। আমি নিশ্চিত বুঝতে পারলুম খড়গ হাতে করিনু প্রহার, তার মানে দেবীর ওই শক্তিধর খাঁড়াই কাপালিককে শেষ করতে পারে। দেবীকে প্রণাম জানিয়ে নিয়ে এলাম সেই খড়গ। অন্নদা বাবুর হাতে দিয়ে বললাম, এগিয়ে যান, শেষ করুন ওই শয়তানকে। রাগে খড়গ হাতে ছুটে গেলেন মোড়ল মশাই। বসিয়েও দিলেন কাপালিকের ঘাড়ে। এক ধর থেকে আলাদা হয়ে গেল মুন্ডু, কিন্তু
কিন্তু মাটিতে পড়ে তা হাসতে হাসতে আবার জাদু বলে জোড়া লাগলো কাপালিকের ঘাড়ে। বারবার, একবার, দুবার, তিনবার, প্রতিবারেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। কাপালিক এবার অজানা এক মন্ত্র বলে মোড়লকে এক ধাক্কায় ছিটকে ফেলে দিলেন মাটিতে। কিন্তু কিন্তু এটা কি করে হয়? অমর জীবন ভুল বলতে পারে না, অসম্ভব। আমি আমি ভাবতে লাগলাম কথাগুলো, মাথায় যেন বিদ্যুতের ঝলক খেলে গেল। অমর জীবন তো এও বলেছিল, রাঙিনু তারে করিনু প্রহার, অর্থাৎ দেবীর খড়গকে আগে রাঙিয়ে তুলতে হবে। এদিকে ততক্ষণে কাপালিক পিশাচ শক্তিকে একটি শিখায় পরিণত করে হাতের তালুতে নিয়ে মন্ত্রপাঠ শুরু করেছে। বুঝলাম যা করার তাড়াতাড়ি করতে হবে। অন্নদাবাবুকে সবটা বললাম, কিন্তু খড়গ রাঙানো হবে কি দিয়ে? কাপালিক বধ না করলে যে সর্বনাশ হয়ে যাবে। হঠাৎ আমাদের সকলকে অবাক করে দিয়ে মোড়লগিন্নি নিজের সিঁথির সিঁদুর লেপে দিলেন খড়গের গায়ে। আমি বললাম, এ কি করলেন? সিঁথির সিঁদুর মোছা যে অমঙ্গল। মোড়লগিন্নি বললেন, এই গায়ের লোকেদের মঙ্গলের জন্য প্রাণ দিতেও রাজি ঠাকুরমশাই। এই কথায় অনেকটা জোর পেলেন অন্নদা বাবু। সেই খড়গ নিয়ে ছুটে গিয়ে চেপে বসলেন কাপালিকের ঘাড়ে। কাপালিকও ছাড়বার লোক নয়, সেও চেপে ধরল মোড়লের গলা। কিন্তু ধস্তাধস্তিতে এবার কাপালিককে ধরাশায়ী করলেন মোড়ল মশাই। তারপর সিঁদুর মাখা সেই খড়গটা দিয়ে মায়ের নাম স্মরণ করে এক কোপে কাপালিকের মুন্ডটা নামিয়ে দিলেন। জয় মা কালী! ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তধারায় স্নান করলেন তিনি। কাপালিকের মাথা আর জোড়া লাগলো না। তীর তীর করে কাঁপতে থাকা কাটা শরীরটা একটা সময় নিস্তেজ হয়ে গেল। কাপালিক আর পিশাচের বিপদ শেষ হলো। হঠাৎ ধপ করে মাটিতে লুটিয়ে পড়লেন মোড়ল অন্নদারায়। সকলে ছুটে গেলাম, তার জ্ঞান নেই। ধরাধরি করে তাকে ঘরে আনা হলো। দেবীর পুজোর ফুল ছুঁয়ে দিলাম তার গায়ে, মাথায়। এতটুকু বলে তারানাথ থামল। আমরা তন্ময় হয়ে সবটা শুনছিলাম। বললাম, তারপর? আসলে সিঁথির সিঁদুর মোছায় তার প্রভাব পড়েছিল মোড়লের ওপর। কিন্তু দেবীর আশীর্বাদ, মোড়ল মশাইয়ের মতো নমন পুণ্যাত্মা মানুষের প্রাণ কাড়ে কার সাধ্যে। পরদিনই তার জ্ঞান ফিরে আসে। আমিও দেবীকে শেষবারের মতন প্রণাম জানিয়ে বিদায় নিলাম সেই কুলগাছি গ্রাম থেকে। সত্যি আজ আবার একটা মন ছুঁয়ে যাওয়া গল্প শুনলাম তারানাথের মুখে। অশুভ যতই প্রকট হোক, শুভ শক্তির জয় হবেই হবে। সৃষ্টিকর্তার উপর চলে কার সাধ্যি। অনেক রাত হয়ে গেছে। তারানাথকে প্রণাম জানিয়ে আমরাও বাড়ির পথ ধরলাম। Welcome to Radio Mirchi 98.3 FM Kolkata's audio presentation, Sunday Suspense. চারি একটু বাইরে বেরিয়েছে কিছু ফলাহার বাজার করতে, কাজেই চা হবে না। ও ঠিক আছে, আমরা আজকে জিলিপি এনেছি। যদিও আজকে চাটাই প্রধান ছিল, কিন্তু চারই নেই যখন, তখন ওই দিয়েই চালিয়ে নেব। কিশোরী এক প্যাকেট পাসিং শো ওনার দিকে এগিয়ে দিয়েই একটা মিনতির স্বরে বলল, একটা ঘটনার কথা বলুন না ঠাকুরমশাই, শনিবারে সন্ধেটা একদম জমে যাবে। আমি প্যাকেট থেকে একটা জিলিপি বের করে তাতে এক কামড় দিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরমশাই, এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জঙ্গলে ঠগিদের বসবাস ছিল, শুনেছি তাদের নাকি চালনা করত আড়াল থেকে কোনো তান্ত্রিক। এ কথার সত্যতা কতদূর? ঠিকই শুনেছ। আগেকার দিনে ঠগিরা তো কেবল পেট চালানোর জন্য ডাকাতি করত, কিন্তু কালক্রমে তাদের কাজে লাগিয়ে আড়াল থেকে অনেক অসাধু উদ্দেশ্যে সফল হয়েছেন কিছু অসাধু তান্ত্রিক বা কাপালিক। এতে
এই লাভ হয় যে তন্ত্রের জগতে কোনো শক্তি আরোহণের সময় নরহত্যার গুরু দায়িত্বটা সাধকের নিজের উপরে সে পড়ে না। আপনার সাথে হয়েছে কখনো? বাইরে একটা ভালো হাওয়ার রেশ উঠেছে, তিনি একটা পাসিং শো ধরিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বলা শুরু করলেন, হয়েছে। মধ্যবঙ্গে তখন আমি সবে মাত্র সফর শুরু করেছি। তখন ওইখানে অধিকাংশ স্থানে ছিল জঙ্গল, আর জঙ্গলের শেষ প্রান্তে থাকতো মহাশ্মশান। এই রকমই এক জঙ্গলের নাম ছিল কাল দিঘির জঙ্গল। বিরাট সেই জঙ্গলের এক প্রান্তে রয়েছে নিশিপুর গ্রাম। আমি সেই গ্রামে গিয়েছিলাম, সেখানে মা ভৈরবী কালীর পুজো ছিল বলে। বাংলার বহু স্থান থেকে বহু শ্মশানতান্ত্রিক, কাপালিক, সাধকের আনাগোনা হয়েছিল। সব কিছু আমাদের মধ্যেই ছিল। সাধারণ মানুষেরা এই পুজোর অংশীদার হন না। অনেক রাত অবধি উৎকৃষ্ট পুজো, হোমাগ্নি এবং তন্ত্রের বিষয়ে বহু চর্চা হয়েছিল। সেখানেই প্রথম এক তান্ত্রিকের সাথে আমার বেশ ভালো মতো আলাপ হয়। তার নাম কমলাক্ষ চাটুর্যে। সে আমার থেকে বয়স এবং অভিজ্ঞতায় বেশ ছোট। তিনি জীবনের দক্ষিণবঙ্গের জঙ্গলে বেশিরভাগ সময় কাটিয়েছেন। শেষ রাতে আমি আর তিনি একটু আড়ালে গিয়ে কথা বলা শুরু করলাম। শ্মশানে তো আর এরকম দামি সিগারেট পাওয়া যায় না, তাই তিনি আমাকে একটা বিড়ি এগিয়ে দিয়ে বললেন, আপনি শক্তিধর তান্ত্রিকের নাম শুনেছেন? আমি সেই বিড়িটা আমার ধুতির কোচায় গুঁজে একটু ভুরু কুচকে জিজ্ঞাসা করলাম, কে শক্তিধর তান্ত্রিক? এই যে নিশিপুর গ্রাম, সেই গ্রামের শেষ প্রান্তে আমরা বসে আছি। এখান থেকে সোজা গেলে আপনি পড়বেন কাল দিঘির জঙ্গলে। জঙ্গলের ঠিক মাঝ বরাবর স্থানে বাস একদল ঠগীর। তারা ওই গামছার সাথে পাথর বেঁধে গলায় ফাঁস দিয়ে পথচারীদের হত্যা করে। তারপর তাদের সঙ্গে থাকা টাকা পয়সা লুট করে পালায়। মৃতদেহ ভাসিয়ে দেয় ওপার প্রান্তে বয়ে যাওয়া এক নদীর জলে। তবে বছর খানেক হলো তাদের ওখানে নাকি এক নতুন সর্দারের আগমন হয়েছে। তার চোখের দিকে নাকি তাকানো যায় না। সে নাকি বিভৎস তেজ ওনার চোখে বিরাজমান। তিনি শক্তিধর তান্ত্রিক। তিনি এসেই নাকি ঠগী সর্দার নসু ডাকাতকে নিজের শক্তি দ্বারা বশ করেন। তারপর নিজের ইশারায় সেই দল পরিচালনার দায়িত্ব নেন। এখন এই ঠগীর দল শক্তি তান্ত্রিকের হাতের মুঠোয়। কিন্তু তান্ত্রিক কেনই বা ঠগীদের সাথে মিলিত হবেন? ওনার ওইদিকে ভূমিকা ঠিক কি? আমি যতদূর শুনেছি, উনি নাকি তাদের পদ্ধতিতে একটু বদল করেছেন। সম্পূর্ণ মেরে ফেলার পরিবর্তে তারা পথচারীদের অর্ধমৃত করে দেন। তারপর লুণ্ঠিত ধন সম্পদ ঠগীরা নিজেদের কাছেই রাখে, কিন্তু সেই মানুষটিকে তারা তুলে দেয় শক্তিধর তান্ত্রিকের হাতে। তারপর তিনি যে কি করেন কেউ জানে না। আমার খুব একটা অদ্ভুত লাগলো না শুনে, কারণ মৃতদেহ তান্ত্রিকের কি উদ্দেশ্যে কাজে লাগতে পারে সেটা আমার ভালো মতোই জানা আছে। আমি তাও একবার প্রশ্ন করলাম, এখনো অবধি কতজনকে হত্যা করা হয়েছে? তা আমি শেষ যখন শুনেছি প্রায় জনা 50 হয়েছে। কিন্তু কেন মশাই, আপনি এত কিছু জিজ্ঞেস করছেন কেন? আমি হয়তো শক্তিধর তান্ত্রিকের উদ্দেশ্য সাধনে সাহায্য করতে পারি। আমি এখনই রওনা দেব। কিন্তু সব জেনেও আপনি কেন বিপদে পা বাড়াচ্ছেন? আর ওনার উদ্দেশ্যই বা কি? শ্মশান যক্ষীর কথা কখনো শুনেছেন? এনারা মধ্যতন্ত্রের এক প্রকার প্রাণী। শ্মশানে শ্মশানে এদের বাস। তাদের উদ্দেশ্যে যদি 51 নরমুণ্ডের রক্ত উৎসর্গ করা হয় তখন কি হয় জানেন? কি হয়? তারা নিজেরা ঊর্ধ্বতন্ত্রের প্রতি সদ্গতি লাভ করে এবং খুশি হয়ে সাধককে অমরত্ব এবং মধ্যতন্ত্রের সকল শক্তি প্রদান করে।
আর একবার মধ্যতন্ত্রে প্রবেশের অর্থ সাধকের কাছে মহাডামর অর্থাৎ ঊর্ধ্বতন্ত্র যাওয়ার পথটাও প্রায় সুগম হয়ে যায়। শক্তি লাভই মূল উদ্দেশ্য শক্তিধর তান্ত্রিকের। তিনি আমার কথাগুলো মন দিয়ে শুনছিলেন। নিতান্তই তিনি আশ্চর্যের গভীর জগতে হারিয়ে গেলেন। তারপর আমাকে রওনা হওয়ার প্রস্তুতি নিতে দেখে তিনি বললেন, তাহলে আপনি নিজেকে 51তম বলি কেন বানাচ্ছেন? আমি আমার মুচকি হাসি হেসে আমার থলে থেকে একটা ছোট্ট পুটলি বের করে ওনাকে দেখিয়ে বললাম, মাতু পাগলির নাম শুনেছেন? আমার মুখে এই নাম শুনেই ওনার চোখ জল করে উঠল। তিনি প্রায় উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, শুনেছি। উনি তো আমার আদর্শ। অবশ্য কখনো দেখা হয়নি ওনাকে। কিন্তু আপনি? শিষ্য। উনি পিশাচ সিদ্ধ মাতঙ্গিমা। তিনি আমার প্রথম গুরু। ভূত প্রেত পিশাচ বেতাল যক্ষ সবার সাথে লড়াই করার ক্ষমতাই তিনি আমাকে দিয়েছেন। এই মন্ত্রপুত ছাই গাত্রবন্ধন বা গাত্রালঙ্কার করলে তোমাকে ছুঁতে পর্যন্ত পারবে না এরা। আপনি তাহলে এখনই যাবেন? হ্যাঁ, আজ আসি। আমার জন্য চিন্তা করো না, আবার দেখা হবে। এই বলে আমি ওনার থেকে বিদায় নিয়ে রওনা দিলাম কাল দিঘির জঙ্গলের উদ্দেশ্যে। ঘন কালো অন্ধকার রাত্রে জঙ্গলের স্বাভাবিক রং উধাও হয়ে সম্পূর্ণ কালো রঙের হয়ে যায়। আকাশে ঘন মেঘের ঘন ঘটা দেখা দিয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আমি জঙ্গলে প্রবেশের আগে আমার থলে থেকে সেই মন্ত্রপুত ছাই বের করে আমার শরীরের অনাবৃত অংশে মেখে নিলাম। তারপর আমার থলে থেকে একটা কালো কাপড় আমার সারা শরীরে জড়িয়ে নিলাম। এরপর আমি প্রবেশ করলাম কুখ্যাত কাল দিঘির জঙ্গলে। আমি মানসিকভাবে প্রস্তুত যে যে কোনো সময় আমার গলায় হ্যাঁচকা ফাঁস লাগতে পারে। সত্যি বলতে সেই মুহূর্তটার কথা ভেবেই একটু ভয় লাগছিল। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসেই গেল। দুটো পাশাপাশি দাঁড়িয়ে থাকা গাছের মাঝখান দিয়ে যখন বেরোচ্ছি, ঠিক তখনই পিছন থেকে একটা হ্যাঁচকা টান পড়লো আমার গলায়। সে কি বিভৎস টান! মুহূর্তের মধ্যে আমার যেন দম বন্ধ হয়ে গেল। মনে হলো কেউ যেন বজ্র মুষ্টিতে আমার গলা চেপে ধরেছে। আমি টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। চোখের সামনেটা অন্ধকার হয়ে আসতে থাকলো। শেষ মুহূর্তে আবছা ভাবে দেখলাম প্রায় 7-8 জন গামছা দিয়ে মুখ ঢাকা লোক হাতে লাঠি, বল্লম আর মশাল নিয়ে এগিয়ে আসছে। ধীরে ধীরে আমার চোখের সামনে সম্পূর্ণটা অন্ধকার হয়ে এলো। কতক্ষণ অজ্ঞান ছিলাম আমার খেয়াল নেই। যখন জ্ঞান ফিরল, আমি দেখলাম আমাকে একটা গাছের গুঁড়ির সাথে বেঁধে রাখা হয়েছে। আমার 2 হাত আলাদা করে বাঁধা হয়েছে দড়ি দিয়ে। আমার সামনে একটা ছোট্ট মন্দির, সেখানে একটি কৃষ্ণ পাথরের মূর্তি রাখা রয়েছে। সেই মূর্তির বর্ণনা প্রথমে দিচ্ছি। মূর্তিটি একটি নারী মূর্তি, অর্ধনগ্না, উড়ন্ত কেশরাজি, 2 চোখের দৃষ্টিতে ক্রোধ ঠিকরে পড়ছে। 2 হাতের এক হাতে ধরা এক বাটি রক্ত, আরেক হাতে ধরা একটা রামদা। পরনের বাঘছাল ওনার লজ্জা নিবারণ করছে। পাথরের গয়না সারা দেহে খোদিত রয়েছে। এই মূর্তির সামনে আগুন জ্বলছে একটা কুণ্ড থেকে, আর তার সামনে বসে রয়েছেন একজন রক্তাম্বর পরিহিত মানুষ। কাঁধ অবধি নেমে এসেছে তার চুল, কপালে ছাই আর রক্তচন্দনের তিলক, মুখ ভর্তি ঘন কালো দাড়ি। তিনি বসে বসে সেই মূর্তির দিকে
ফুল ছুঁড়ে পুজো দিচ্ছেন আর কি সব মন্ত্র আওড়াচ্ছেন। ওম রাম রিম ক্রিম চাউন্ডে বিজয়, ওম রাম রিম ক্রিম চাউন্ডে বিজয়, ওম রাম রিম ক্রিম চাউন্ডে বিজয়। বেশ অনেকক্ষণ ধরে চলেছিল ওনার সেই পুজো। তারপর তিনি উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। আমার মুখের কাছে এক ঘটি জল এনে কিছুটা জল আমাকে খাইয়ে দিলেন। তারপর আমাকে একবার আপাদ মস্তক পর্যবেক্ষণ করে জিজ্ঞাসা করলেন, তুই কি তান্ত্রিক? হ্যাঁ, ভ্রাম্যমান তান্ত্রিক। এখানে কোথায় এসেছিলি? নিশিপুর গ্রামে সাধু সমাগম হচ্ছে, আজ ভৈরবী কালীর পুজো ছিল, সেখানেই এসেছিলাম। এই পথের বিষয়ে জানতিস না? আমি একবার ভাবলাম বলি যে আমি সব জেনে শুনেই এসেছি। তারপর মনে হলো তাতে আমার উদ্দেশ্য অসফল হতে পারে, তাই আমি মাথা নিচু করেই বললাম, না, আমাকে কেউ কিছু বলেনি। আমি চাইছিলাম এই রাতের মধ্যে জঙ্গলটা পেরিয়ে যেতে, কিন্তু কোথা থেকে কি যেন হয়ে গেল। তিনি এবার আমার সামনে থেকে উঠে গাছের ডালে রাখা একটা লাল চাদর গায়ে জড়িয়ে বললেন, তুই ঠগীদের খপ্পরে পড়েছিলি। আমি ওদের সর্দার, ওরাই তোকে আমার কাছে দিয়ে গেছে। তোর কপাল খুব ভালো, অনেক মহান কাজের জন্য তুই নিজেকে উৎসর্গ করতে পারবি। আমি বেশ ভয়ার্ত চোখে ওনার দিকে তাকিয়ে আমতা আমতা করে জিজ্ঞাসা করলাম, কি কিসে উৎসর্গ করবেন? উনি আমার দিকে একটা সূক্ষ্ম হাসি হেসে বললেন, তুই জানিস এটা কার মূর্তি? হ্যাঁ জানি, শ্মশান যক্ষীর। বাহ! জানিস তো তাহলে যে শ্মশান যক্ষীর প্রতি বলিদানের অর্থ কি? আরে বাবা, ভয় নেই, তোর আত্মা ঊর্ধ্বগতি লাভ করবে। তুইও তান্ত্রিক, আমিও তান্ত্রিক। হ্যাঁ, তুই হয়তো আমায় চিনিস না, কিন্তু ঈশ্বরের সাথেই আমাদের দুজনের কারবার। কেউ সে যাওয়ার সুযোগ পায়, কেউ পরে যাবার। তোর আমাকে ধন্যবাদ দেওয়া উচিত এই মহান উৎসর্গের জন্য। উনি থামলে আমি এবার নিজের চোয়াল শক্ত করে জিজ্ঞাসা করলাম, মহান উদ্দেশ্যে আমার জীবন উৎসর্গ হলে আপনার কি লাভ শক্তিধর তান্ত্রিক? আমার মুখে ওনার নাম শুনে উনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। ওনার দিকে একটা তির্যক দৃষ্টি দিয়ে জিজ্ঞাসা করলাম, আমি আপনার থেকে সম্মানে ছোট হতে পারি, কিন্তু তন্ত্রের জগতের জ্ঞান আমারও আছে। শ্মশান যক্ষীর প্রতি আমি বলি প্রদত্ত হলে আমার আত্মার ঊর্ধ্বগতি লাভ হবে কিনা জানি না, তবে আপনার অমরত্বের পথটা যে সুগম হবে সে আমি বিলক্ষণ জানি। আমার মুখে এই সব কথা শুনে তিনি অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমার গায়ে একখানা কালো কাপড় ঢাকা রয়েছে। আমি বলে চললাম, শ্মশান যক্ষীর বিষয়ে আমি বিলক্ষণ সবই জানি। 51তম বলি হিসেবে আমি সব জেনেই নিজেকে শিকারে পরিণত করেছি। এতে উনি যে ঊর্ধ্বতন্ত্রে প্রবেশ করবেন আর আপনাকে ওদের জগতের শক্তি প্রদান করবেন সে সবই আমি জানি। মাতু পাগলির নাম শুনেছেন আশা করি। উনি আমার প্রথম গুরু। ওনার সান্নিধ্যে আমি প্রায় এই জগতের অধিকাংশ জিনিসই জ্ঞাত হয়েছি। আর আপনার ঠগীর দলের কথা, আপনার কথা জেনেই আমি এখানে এসেছি। আর আপনাকে এও বলে দিই, আপনি আমাকে বলি দিতে পারবেন না, কারণ যক্ষের সাথে দ্বন্দ্ব করার সামর্থ্য আমার রয়েছে। উনি আমার কথা শুনে শান্ত মতো দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ আমি আর উনি এক দৃষ্টিতে একে অন্যকে পর্যবেক্ষণ করতে থাকলাম। এরপর হঠাৎ করে উনি একটা সূক্ষ্ম হাসি হেসে বললেন, বাহ, ভালোই হলো। আমাকে এই অবান্তর ভালো মানুষই বিষয়টা চালিয়ে যেতে হবে না। আর দেখি তুমি কেমন যক্ষের সঙ্গে দ্বন্দ্ব করতে পারো।
ওনার ওই বক্তব্যে একটা শীতল ক্রূরতা অনুভব হয়েছিল। এরপর তিনি সেই মূর্তির সামনে অদ্ভুত আগুনের পাশে পড়ে থাকা একটা ধারালো ছুরি তুলে নিলেন। তারপর নিজের হাতের কবজি থেকে কিছুটা অংশ কেটে নিয়ে কয়েক ফোঁটা রক্ত ফেললেন সেই অগ্নির মধ্যে। তারপর ওনার দুই হাত উপরে তুলে আহ্বানের ভঙ্গিতে কাকে যেন আহ্বান করতে থাকলেন। তারপর হঠাৎ একটা অদ্ভুত পচা গন্ধ আমার নাকে এলো। আমি দেখলাম সেই মন্দিরের ভিতরে মূর্তির মাথা থেকে ঠিক মূর্তির মতো অবিকল দেখতে একটা প্রাণী মূর্তির গা বেয়ে নেমে আসছে। একদম অবিকল তার চেহারা, মূর্তির মতন। শুধু তার লম্বা চেরা জিভটা তার মুখের ওপর ঘোরাফেরা করছে। সে নিচে নেমে এলো সেই মূর্তির হাতের রামদাটা হাতে নিয়ে। তারপর শক্তিধর তান্ত্রিক ওনার হাতের রক্ত থেকে একটা তিলক আমার কপালে পরিয়ে দিলেন। এটিকে বলা হয় শিকার শনাক্তকরণ। উনি আমার থেকে সরে যাওয়ার পর দেখলাম সেই চক্ষু আমার দিকে এগিয়ে আসছে। আমি একটু কায়দা করে বললাম, ঠিক আছে, আমি হার মানছি, কিন্তু আমার শরীরে আমার গুরুর দেওয়া পবিত্র চাদর আছে। আমি চাই না এই বস্ত্র গায়ে নিয়ে মৃত্যু লাভ করতে। আমার শেষ অনুরোধটা রাখুন। মনে হলো ওনার মনে একটু দয়া জন্মালো। উনি আমার শরীর থেকে চাদরটা সরাতেই সেই চক্ষি রামদা নিয়ে তেড়ে এলো। দেখলাম শক্তিধর তান্ত্রিকের মুখে একটা পৈশাচিক হাসি, কিন্তু সেই চক্ষি একটা নির্দিষ্ট দূরত্বে এসে থেমে গেল। সেও অবাক হয়ে রইল আচমকা ঘটনাটা ঘটে যাওয়ায়। ওর মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তিতে সে বাধা পেয়েছে। এক নিমেষে শক্তিধর তান্ত্রিকের মুখের হাসি উবে গেল। তিনিও বুঝতে পারলেন না কি হচ্ছে। সেই চক্ষি বারবার আমাকে গোল গোল প্রদক্ষিণ করে ঘুরতে লাগলো, কিন্তু কিছুতেই সেই অদৃশ্য ঢাল পেরোতে পারল না। হাত দিয়ে রামদা দিয়ে বারবার আঘাত করতে থাকলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। এই মুহূর্তে শক্তিধর তান্ত্রিকের মুখে একটা ভয়ের রেশ দেখতে পেলাম। তিনি যেন ওনার ভবিতব্য বুঝতে পেরেছেন। আমি শান্ত কণ্ঠে বললাম, এই ছাই মন্ত্রপুত ছাই, মাতু পাগলির প্রদত্ত, পিশাচ সিদ্ধ মাতঙ্গিমা। যক্ষের ক্ষমতা নেই এই গণ্ডি পেরোনো। অতএব তন্ত্রের নিয়ম অনুযায়ী আমি আর কিচ্ছু বললাম না। দেখলাম সেই চক্ষে আস্তে আস্তে ওনার দিকে মুখ ঘোরালো। উনি আস্তে আস্তে পিছু হটতে থাকলেন। সেই রামদা নিয়ে চক্ষি এগিয়ে গেল তার দিকে। মুহূর্তের মধ্যে সে সেই রামদার এক কোপে ওনার মুন্ডু ছেদ ধরাশায়ী হয়ে গেলেন শক্তিধর তান্ত্রিক। সেই চক্ষে ওনার কাটা মস্তক নিয়ে বেশ কিছুক্ষণ নৃত্য করল। তারপর ছুটে গিয়ে সেই মন্দিরের ভিতর প্রবেশ করে হঠাৎ করে উধাও হয়ে গেল। আমার এখন চিন্তা হচ্ছে আমি এখান থেকে মুক্ত কি করে হব। হঠাৎ দেখলাম দূরে জঙ্গলের ভিতর থেকে একটা মশালের আলো দেখা যাচ্ছে। আগুনটা কাছে আসতেই আমি একটা চেনা কণ্ঠস্বর শুনতে পেলাম। এ কি, আপনি এভাবে বাঁধা অবস্থায়?
আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কমলাক্ষ চাটুর্যে এসেছে। সে হয়তো আমার কথাই চিন্তা করে এসেছে। ভোরের আলো অল্প অল্প ফুটে উঠেছে। সে সেই আমার সমস্ত বাঁধন খুলে দিয়ে আমাকে মুক্ত করল। আমি একটু হাত পা ঝেড়ে তাকে জিজ্ঞাসা করলাম, তোমায় ঠগির দল আক্রমণ করলো না কেন? ঠগিরা একদিনে একবারই শিকার করে, এটাই তাদের রীতি। তাই তারা আপনাকে শিকার করেই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। আপনার জন্য বড় চিন্তা হচ্ছিল, তাই শেষ রাতেই আপনার খোঁজে বেরিয়ে পড়লাম। আমি সূক্ষ্ম একটা হাসি হাসলাম। পূব দিকে উষার প্রথম আলো দেখা দিচ্ছে। কিছু মধুর পাখির কলতান কানে এলো। সে মুন্ডহীন দেহটা দেখে প্রশ্ন করলো, শক্তিধর তান্ত্রিকের এই অবস্থা কে করলো? ওই যাকে আহ্বান করেছিল সে আমাকে মারতে না পেরে ওনারই বলি নিয়ে গেছে। তাহলে এখন এই দেহর কি হবে? যদি উনি এই পাপ কাজে লিপ্ত না থাকতেন তবে অবশ্যই আমি ওনার দেহ সৎকার করতাম। তবে এখন আর নয়। তুমিও চলো, প্রকৃতি ওনাকে নিজের মধ্যে মিশিয়ে নেবেন না। তারপর সে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমি তার মাথায় একবার আশীর্বাদের হাত রেখে দিলাম। এরপর আমরা দুজন আবার রওনা দিই যে যার উদ্দেশ্যের দিকে। সেইবার আমার সাথে কমলাক্ষ চাটুর্যের শেষ দেখা হয়েছিল। তারপর তার আর কোনো খোঁজ পাইনি। শেষ শুনেছি সে কাশীতে বর্তমানে বসবাস করছে। এর বেশি আর কিছুই জানি না। এই হলো আমার অভিজ্ঞতা। গল্প শেষ করে তারানাথ আবার একটা সিগারেট ধরালেন। কিশোরী আর আমি জিলিপি খাওয়া শেষ করলাম। চারি এখনো এসে পৌঁছয়নি। বাইরে এখনো হালকা ঝড়ের আভাস চলছে। কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, এরপর তাহলে নুসু ডাকাতের কি হলো? শুনেছি সেই রাতের পর থেকে তার ঠগির দলকে আর দেখা যায়নি। জানি না কোথায় হারিয়ে গেল। Welcome to Radio Mirchi 98.3 FM Kolkata's audio presentation, Sunday Suspense. দিল 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 জামাখানার একেবারে দফারফা করে দিল। এ বাবা, কাদার জলে একেবারে পুরো মাখামাখি হয়ে গেলেছে ভায়া। ইদানিং এই মোটর গাড়ির দৌড়ত্ব একেবারে বেড়েই চলেছে। উফ, অসহ্য। কোন রকমে সেই কর্দমাক্ত অবস্থায় তারানাথের বাড়ির দরজায় এসে টোকা দিতেই আজ স্বয়ং তারানাথ তান্ত্রিক এসে পাল্লা দুটো ফাঁক করে দাঁড়ালেন। আরে বিভূতি, তোমার সর্বাঙ্গ এমন কাদায় মাখামাখি হলো কিভাবে? আর বলবেন না ঠাকুর মশাই, রাস্তায় এই যন্ত্রচালিত চারপে বস্তুটি যবে থেকে আমদানি হয়েছে তবে থেকে বস্তুত চলার দায় হয়ে উঠেছে। বুঝেছি বুঝেছি। তুমি বরং এখন ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে আমার একখানা পরিষ্কার বস্ত্র পরিধান করো। ঠাকুরমশাই, চারিকে দেখছি না যে, সে কি বাড়িতে নেই নাকি? না, চারি কিছু কাজে বাইরে গেছে। মানে ঠাকুরমশাই, বলছিলাম কি, বুঝেছি, আমার অতীত জীবনের ঘটনা শোনার জন্য মন ব্যাকুল হয়ে উঠেছে, তাই তো? বিভূতি, যদি কিছু মনে না করো, পাশের ঘর থেকে আমার তামাকখানা এনে দাও দেখি, মাথাটা একটু হালকা করি। আজ তোমাদের যে ঘটনার কথা বলবো তখন সাধনার জগতে সদ্য আমার দীক্ষা হয়েছে। ভবঘুরে জীবনে তখনও পা রাখিনি। শৈশব থেকে কৈশোরে আমার একমাত্র ভালো বন্ধু ছিল আমাদের গ্রামের তিনকড়ি। একদিন বিকেলে গ্রামের বড়ুইমতির ঝিলের ধারে বসে আনমনে পাথর ছুঁড়ছিলাম। প্রথমটায় লক্ষ্য করিনি, পরে খেয়াল হতেই দেখলাম প্রতিটা পাথর অদ্ভুতভাবে চেহারা পরিবর্তন করে চকচকে রঙিন পাথরে পরিণত হয়ে জলে ভেসে আছে।
প্রথম দর্শনে পুরোটাই নিজের চোখের ভুল ভাবলেও পরক্ষণেই তা ভেঙে গেল। সত্যি আমার ছোড়া প্রতিটা পাথর এক একটি চকচকে পাথরে বদলে যাচ্ছে। ভালোভাবে ঝিলের জলে চোখ রেখে দেখলাম, শুধু তাই নয়, পাথরগুলো জলে ফেলার সাথে সাথেই জলে কিছুটা অস্থিরতা তৈরি হয়ে সেটি ডুবে যাচ্ছে ঠিকই, কিন্তু মুহূর্তে তাদের প্রত্যেকটি আবার ভেসে উঠছে। অবাক দৃষ্টিতে এক মনে চেয়ে রইলাম। তারানাথ, ও তুই? ভয় পেলি নাকি? এখানে বসে কি করছিস? তিনুকে সবটা খুলে বললাম। সবটা শুনে সে সিঁড়ি ধরে ঝিলের জলের একেবারে কাছে গিয়ে দাঁড়ালো। ওদিকে সেদিনের মতো সূর্যিদেব পাটে বসেছেন। তিনু, এই অন্ধকারে ভর সন্ধেবেলায় জলে নামিস না যেন। আমার হাজার বারণ সত্ত্বেও সে এক পা করে জলে নেমে যেই না সেই পাথরে হাত দিতে গেল, অমনি এক অদ্ভুত ব্যাপার ঘটল। যেই না তিনু পাথরে হাত দিতে গেল, অমনি সেগুলো হাত ফসকে দূরে সরে গেল। আবছা আলোতেও আমি পাড়ে বসে সেই দৃশ্য স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এক অদ্ভুত দ্যুতি যেন ঠিকরে বেরোচ্ছিল সেই পাথরগুলো থেকে। এভাবেই দেখতে দেখতে এক সময় তিনকড়ি জলের বেশ খানিক গভীরে গিয়ে হঠাৎ চিৎকার করে উঠল। দেখলাম ঝিলের জলে এক তীব্র জলোচ্ছ্বাস তিনকড়ির দেহটাকে উপরে তুলে আছড়ে ফেললো আমার সামনে। যন্ত্রণায় সে চিৎকার করে উঠল। কোনো রকমে তাকে বাড়িতে পৌঁছে সেদিনের মতো আমি নিজের বাড়িতে ফিরে এলাম। রাতে ভালো ঘুম হলো না। বারবার বিকেলের সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে থাকলো। পরদিন খোঁজ নিয়ে জানলাম তিনকড়ির শরীর বেজায় খারাপ। গত রাত থেকে তার ধুম জ্বর, সাথে রক্ত বমি শুরু হয়েছে। দুপুর নাগাদ বাড়ি ফিরতেই বাবা আমাকে বৈঠকখানায় ডাকলেন। তারা এসেছিস? আয়, তোর সাথে একজনের আলাপ করিয়ে দিচ্ছি। দেখলাম একজন সাধিকা বাবার সাথে বসে কথা বলছেন। তার চেহারা দেখলে প্রথম দর্শনেই কেমন যেন ভয়ের উদ্রেক হয়। রুক্ষ মূর্তি, মাথার জটা কোমর ছুঁয়েছে, জবা ফুলের মতো লাল চোখে অবিন্যস্ত কাজলের প্রলেপ, পরনে লাল শাড়ি। আরে তারা, প্রণাম কর। উনি সাধিকা বুন্ডানি, মা, আমার ছেলে তারানাথ। আমি সাধিকার পা ছুঁতেই তিনি চকিতে খানিক সোজা হয়ে বসলেন, যেন তার শরীরে বিদ্যুৎ স্পর্শ করেছে। দেখে তেমন ভক্তি হলো না। সাধিকা বাবাকে বললেন, তোর ছেলেকে গার্হস্থ জীবনে বেঁধে রাখিস না। ওর মধ্যে সাধনার বিশেষ এক যুগ আছে। সাধিকা চলে গেলেন। বিকেলে ঘুরতে ঘুরতে একবার ঝিলের ধারে গেলাম। সামনে কিছুটা গেলেই গ্রামের শ্মশান। অন্যমনস্কভাবে হাঁটছিলাম, হঠাৎ শ্মশান যাত্রীদের বিশ্রামের জন্য তৈরি চালা ঘরটার পিছনে ধোঁয়া চোখে পড়ল। কৌতূহলবশত এগিয়ে গেলাম। দেখলাম খড় কুটো জেলে আগুন ধরিয়ে দুপাশে দুটো ছোট লাঠির ডগায় মাটির হাঁড়িতে কিছু একটা রান্নার জন্য চাপানো হয়েছে। এদিক ওদিক তাকিয়ে কাউকেই তেমন নজরে এলো না। তুই এখানে কি করছিস? দেখলাম আমাদের বাড়িতে দেখা সেই সাধিকা হাতে একখানা মরা কালো বেড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর ধীরে ধীরে সে আগুনের সামনে গিয়ে বসে লাঠির ডগা থেকে হাঁড়িটা নামিয়ে মরা বেড়ালটিকে একটি বড় পাত্রে পুড়ে পুনরায় সেই লাঠির ডগায় বেঁধে দিলেন। এতক্ষণ সবটা দেখার পর আমি প্রশ্ন করলাম, আপনি এসব কি করছেন, আর কেনই বা করছেন? কেন? তোর তো দীক্ষা হয়ে গেছে।
তুই বুঝতে পারছিস না আমি কি করছি? অবশ্য এসব তোর বোঝার কথাও নয়। এসব উচ্চ মার্গের সাধনা। এই হাঁড়িতে 3 কাঠি চালের ভাত আছে, আর এই বিড়ালের পোড়া মাংস, সাথে কালো তেল দিয়ে নাড়ু আমি আজ ডাকিনীদের উদ্দেশ্যে নিবেদন করব। সেই সাধিকাকে মন থেকে আমি তেমন পছন্দ করতাম না, কিন্তু তার এই তন্ত্রের প্রক্রিয়া দেখার ভারী লোভ হলো। জিজ্ঞাসা করলাম, আমি কি এখানে কিছুক্ষণ থাকতে পারি? তা পারিস, তবে খবরদার তন্ত্রের কাজে বিরক্ত করবি না, আর প্রক্রিয়া চলাকালীন মুখে কোনো কথা বলবি না। ঘাড় নাড়িয়ে সম্মতি প্রদান করলাম। শ্মশানের এক কোণে একটা নিম গাছের তলায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর রান্না শেষ করে সাধিকা কিছু দূর অন্তর 4 কোণায় 4টি নরকঙ্কালের খুলি রেখে তাতে কর্পূর দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। এরপর ভাত, পোড়া মাংস আর তিলের নাড়ু 4টি কলা পাতায় বেড়ে 4 কোণায় রেখে দিলেন। এরপর শ্মশানের পাশের নদী থেকে স্নান করে সিক্ত বস্ত্রে প্রবেশ করলেন মাটির নিচে। শুধুমাত্র ওনার মাথা আর 2টি হাত রইল মাটির উপর। হাত জোর করে তিনি অনর্গল মন্ত্র জপে চললেন। লিং ফট, হিং লিং ফট। তবে সে মন্ত্র আমার অজানা। বেশ কিছু সময়ের পর শ্মশানের সমস্ত গাছগুলো অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। গোটা পরিবেশকে এক লহমায় অশান্ত করে একসময় অন্ধকারের বুক চিরে ডাকিনীর দল এসে হাজির হলো। কি বিকট সে চেহারা! তাদের পায়ের চাপে থরথর করে মাটি কাঁপতে শুরু করেছে। কলা পাতায় সাজানো সেই খাবার তারা মহানন্দে খেতে শুরু করলো। এরপর প্রত্যেকে সাধিকার কানে বিড়বিড় করে কিছু বলে কর্পূরের মতো মিলিয়ে গেল। এতক্ষণ আমি প্রায় নিস্তেজ হয়ে সমস্ত ঘটনা দেখছিলাম। তারা চলে যেতেই সাধিকা উঠে দাঁড়ালেন, আমাকে হাত নেড়ে কাছে ডেকে বললেন, তন্ত্র শিখবি? কিন্তু আপনি যে প্রক্রিয়া করলেন তা তো নিম্ন মার্গের। এ ছেলে বলে কি? কি বুঝিস তুই সাধনার? শুধু দীক্ষা নিলে আর কয়েকটা মন্ত্র আওড়ালেই সাধনা হয় না, বুঝলি? যদি আমার কথা শুনিস, সাধনার সাথে সাথে অলৌকিক শক্তির অধিকারী হবি। তবে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? কম বয়সী এমন একটি যুবককে আমার চাই, যার জন্মতিথি 4 বছরে একবারই আসে এবং যার বাঁ কানের পেছনে একখানা জরুল আছে। কথাটা শোনা মাত্রই আমার বুকটা ছ্যাঁত করে উঠল। কাল বিকেলে তুই বারুইমতির জলার ধারে গিয়েছিলিস, সেখানে তোর সাথে আরও একজন ছিল, তাকেই আমার চাই। ওর মধ্যে এই সকল গুণাবলী বর্তমান। আপনি কিভাবে জানলেন কাল বিকেলের কথা? কাল তোদের সাথে যা ঘটেছে তা আমারই পূর্ব পরিকল্পিত। তিনকড়ি আমার খুব ভালো বন্ধু, আমি কিছুতেই তার ক্ষতি হতে দেব না। কি করবেন আপনি ওর সাথে? বন্ধু? তুই তো সাধনা করতে চাস, আর সাধনার পথে গার্হস্থ্য জীবনের মায়ার টানের কোনো জায়গা নেই। এই ছেলেটির দেহে আমি ডাকিনী শক্তির প্রবেশ ঘটাবো, আর তারপর কি? তোর অত কথা জেনে কাজ নেই। তুই তোর ওই বন্ধুটিকে কাল রাতে এখানে নিয়ে আসবি। বুঝলাম, আমি প্রথমটায় যা ভেবেছিলাম ঠিক তাই।
এই সাধিকার উদ্দেশ্য সৎ নয়। বাক্য ব্যয় না করে বাড়ি ফিরে এলাম। এই তারা তারা ওঠ, ওরে আর কত ঘুমাবি, ওঠ। পরদিন সকালে ঘুম ভাঙল তিনকড়ির ডাকে। হকচকিয়ে উঠে বসলাম। খানিক চোখ কচলে তাকিয়ে দেখলাম সত্যি আমার সামনে তিনকড়ি দাঁড়িয়ে। যে ছেলের কাল অবধি ধুম জ্বর ছিল সে আজ এমন তরতাজা মেজাজে, এও কি সম্ভব? তিনু, তোর শরীর এখন কেমন আছে? ভালোই আছি জানিস তারা। হঠাৎ আজ সকালে শরীরটা পুরো ঠিক হয়ে গেল। আজ বিকালে তৈরি থাকিস, আমরা ঝিলের ধারে যাব। মুখ থেকে শব্দ বেরোলো না, কেবল ঘাড় নাড়লাম। বিকেল হতেই আমি আর তিনকড়ি এসে পৌঁছলাম বড়ুইমতির ঝিলে। টের পেলাম চারপাশটা কেমন যেন থম মেরে আছে। এধারের বাতাস যেন স্থির হয়ে গেছে। কিন্তু এসবের মধ্যেও সবচেয়ে আশ্চর্যের, ঝিলের ধারের ঝোপগুলো নড়ছে, ঠিক যেমন হাওয়া বইলে হয়। দেখ তিনু, দেখ, কাঁটা ঝোপটা কেমন আপনা হতেই দুলছে, অথচ চারপাশে কোথাও হাওয়াও চলছে না। এমন অদ্ভুত কাণ্ড আমি আজ অবধি কখনো দেখিনি। এদিককার বাতাসও কেমন যেন থম মেরে গেছে। তিনু, এই তিনু! দেখলাম তিনকড়ি কাঁটা ঝোপ পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে ঝিলের জলের দিকে। আর জলে ভেসে আছে কালকের দেখা অসংখ্য চকচকে পাথর। তাদের উজ্জ্বলতায় গোটা ঝিলটা এক অদ্ভুত আলোয় ভরে আছে। আমি পিছন থেকে চিৎকার করে ডেকেই চলেছি, তিনু, তিনু দাঁড়া, কোথায় যাচ্ছিস? কিন্তু না, নিশিতে পাওয়ার মতো সে এক পা করে এগিয়ে চলেছে জলের দিকে। আমি এগোতে যাব, ঠিক তখনই কাঁটা ঝোপগুলো এঁকে বেঁকে আমার দেহটাকে চাপটে ধরলো। আর তারপর ধীরে ধীরে ঝিলের জল থেকে একে একে ডাকিনীরা উঠে এসে তিনুর দুহাত শক্ত করে ধরে উল্লাস করতে করতে জলের দিকে টেনে নিয়ে চলে গেল। তিনকড়িকে দেখে মনে হলো তাকে বোবায় ধরেছে, সে যেন আর নিজের মধ্যেই নেই। দেখতে দেখতে চোখের সামনে তারা তিনকড়িকে নিয়ে ঝিলের কালো জলে মিলিয়ে গেল। আর তারপর কয়েক মুহূর্তের মধ্যেই আমার সর্বাঙ্গের বাঁধন আলগা হতে শুরু করলো। কি করব ভাবছি, হঠাৎ ঝিলের জলে প্রবল আলোড়ন শুরু হলো। তার মধ্যে থেকে দেখলাম জল থেকে উঠে আসছেন সাধিকা মুন্ডানি, আর তার সহচরী ডাকিনীরা তাকে কাঁধে করে নিয়ে আসছে। আমার বন্ধু তিনকড়ি কোথায় বলুন, কি করেছেন আপনি ওর সাথে? তোর বন্ধু? আমি আবার কি করব তার সাথে? ওই তো সে। দেখলাম সত্যি সত্যি তিনকড়ি জল থেকে উঠে আসছে। ভাবলাম এও কি সম্ভব? একটু আগেই আমার চোখের সামনে তিনকড়িকে আমি জলে ডুবতে দেখেছি। কিন্তু না, এতক্ষণে খেয়াল করলাম তিনকড়ি আর আগের মতো নেই। তার সারা শরীর থেকে হরেক রঙের আলো ঠিকরে বেরোচ্ছে। আমাকে তো সে চিনতেই পারলো না। তিনু, এই তিনু, চল 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 চল, বাড়ি ফিরে যাই, এখানে আর এক মুহূর্তও নয়। তিনকড়ি আমার দিকে কেবল একবার ফিরে তাকালো, তারপর সেই সাধিকাকে অনুসরণ করে চলতে শুরু করলো। আমি আর থাকতে না পেরে তাদের পিছু নিলাম। শ্মশানে এসে তারা থামলো। সাধিকা তিনকড়ির মাথায় হাত দিয়ে কি যেন মন্ত্র বিড়বিড় করতে শুরু করলেন। হুম লিং লিং ফট, হুম লিং লিং ফট, হুম লিং লিং ফট, হুম লিং লিং ফট। মিনিট খানেকের মধ্যেই তিনকড়ির শরীরখানা ঝরে পড়া পাতার মতন মাটিতে লুটিয়ে পড়ল। শোন তোরা, ডাকিনীর দল, এই ছেলেটি খুব ভয়া। এর শরীর এখন সম্পূর্ণ আমার বশে। আমার মৃত্যু ব্যতীত এর মুক্তি অসম্ভব। তোরা একে মাটিতে গর্ত করে কাঁধ
অদ্যাবধি মাটি চাপা দিয়ে পুঁতে রাখ। পরশু পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ, মধ্যরাতে চাঁদের আলো ঢাকা পড়বে। ঠিক ঠিক সেই মুহূর্তে রাহু আর কেতুকে একসাথে প্রবেশ করাতে হবে এই ছেলেটির শরীরে, নচেত ঘোর বিপদ হবে। তুই তো সাধিকা নস, তবে সকলের কাছে এত বরং কিসের? হ্যাঁ হ্যাঁ, আমি মণিকাঞ্চনা, আমি ফিরে এসেছি, কিন্তু অন্য রূপে। আজ বহু বছরের ডামরতন্ত্রের সাধনার ফলে এই নতুন রূপ পেয়েছি আমি আমার অভীষ্ট পূরণ করতে। যা 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 তোরা, এখন আমি সাধনায় বসবো, আমি আমার কালের সাধনায় বসবো। আড়ালে থেকে সবটাই শুনতে পেলাম, কিন্তু কিছুই তেমন বুঝলাম না। মণিকাঞ্চনাকে পরদিন সকালে কথায় কথায় বাবাকে বললাম, আচ্ছা বাবা মশাই, আপনি মণিকাঞ্চনা নামে কাউকে চেনেন? এই নাম তুমি কোথা থেকে শুনলে? না মানে কোথায় শুনেছি ঠিক মনে নেই। আপনি কি এই নামে কাউকে চেনেন? তাহলে বলুন না। সে বহু বছর আগের কথা। তখন আমার বয়স কত, 18 বা 19 হবে। এই গ্রামে এলো এক বেদিনী। সাপেদের বশ করার অদ্ভুত এক ক্ষমতা ছিল তার মধ্যে। গ্রামের কাউকে সাপে কাটলেই সে সাপের বিষ নিজের শরীরে নিয়ে দিব্যি হজম করে নিত। বংশ পরম্পরায় আমাদের কুলদেবতা হলেন মহাপদ্ম নাগ। শুনেছি কোনো এক নাগ পঞ্চমীর দিনে স্বয়ং মহাপদ্ম নাগ মাথায় মণি নিয়ে আবির্ভূত হতেন। তবে এসবই শোনা কথা। সেই সময় হঠাৎ একদিন আমাকে বিষধর এক সাপে ছোবল মারে। কয়েক মুহূর্তের মধ্যেই আমার দেহ নীল হতে শুরু করে। আমার বাবা মানে তোমার দাদামশাই তখন কোনো উপায় না পেয়ে বেদিনী মণিকাঞ্চনাকে খবর দেয়। সে নানা কৌশলে আমার দেহ থেকে বিষ নিজের শরীরে ধারণ করে আমার প্রাণ রক্ষা করে। কৃতজ্ঞতা স্বরূপ বাবা তাকে কিছু দিতে চাইলে সে আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে বসে, কিন্তু তার এই প্রস্তাব বাবা মেনে নেননি। সে বেদিনীও ছিল নাছোড়বান্দা। প্রথমে কাকুতি মিনতিতে ফল না হওয়ায় পরে সে বাবাকে ভয় দেখাতে শুরু করে। এক সময় বাবা তাকে গ্রাম থেকে নির্বাসিত করেন। তবে সে বলে যায়, মুই ফিরে আসব, তোদের জম হয়ে মুই আবার আসব। পরে জেনেছিলাম সেই বেদিনী আসলে তন্ত্র সাধনা করত। বেদিনী হওয়ার সুবাদে সে নিজের ক্ষমতার অপব্যবহার করে সাপেদের অনিষ্ট সাধনে রত ছিল। তার মূল উদ্দেশ্য ছিল আমাদের পারিবারিক কুলদেবতা মহাপদ্ম নাগের মহামূল্যবান নাগমণি ছিনিয়ে নেওয়া। নাগেদের মধ্যে সেরা 8 নাগ বাসুকি, তক্ষক, হুলিকা, কর্কটা, পদ্ম, মহাপদ্ম এবং শঙ্খপলা এই নাগের মণি একত্রিত করতে পারলেই সে এক অপরাজয় শক্তির অধিকারিণী হতো। তারপর তারপর কি হলো? মাস 6 পর বারুইমতির ঝিলে হঠাৎ একদিন সকালে গায়ে কিছু লোক একটা মৃতদেহ দেখতে পায়। সেই দেহ কি দাহ করা হয়েছিল? ওটাই তো সব থেকে আশ্চর্যের। তার দেহ দাহ করা যায়নি। শ্মশানে চিতায় তোলার সাথে সাথেই জ্বলন্ত চিতার আগুন বারবার নিভে যেতে থাকে। এখন যাত্রীদের বিশ্রামের জন্য যে চালাঘরটি শ্মশানে, সেইখানেই তার দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়। দিন 2 পরে দেখা যায় যে ঠিক যেই স্থানে বেদিনীর দেহ পোতা হয়েছিল সেইখানেই মাটি অবিন্যস্তভাবে ছড়ানো, আর দেহ উধাও। বদলে পড়ে আছে একখানা সাপ রাখার ঝুড়ি। ব্যাস, তারপর থেকে মণিকাঞ্চনার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মনে মনে ঠিক করলাম যে করেই হোক এই সাধিকার বিনাশের পথ আমাকে খুঁজে বার করতেই হবে। রাতে আবারও গেলাম শ্মশানে। ঠিক একই স্থানে বসে সাধিকা সাধনায় রত। 3 কড়ির নিস্তেজ দেহটা আধা আধিভাবে মাটিতে পোতা, আর চারপাশে সূক্ষ্ম জাল দিয়ে ঘেরা। খুব সন্তর্পণে এগিয়ে গেলাম।
যদি সাধিকার চোখের অগোচরে তিনুকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু যেই না জালে হাত দিয়েছি, অমনি পেছন থেকে সাধিকা বীভৎস গর্জন করে উঠলেন। পাষণ্ড, এত বড় সাহস তোর! মুন্ডানির সাধনা বন্ধ করতে এসেছিস? দেখ তবে। বলেই তিনি হাত নেড়ে আমাকে প্রথমটায় বনবন করে খানিক শূন্যে তুলে ঘুরিয়ে একটা নিম গাছের সব থেকে উপরের ডালটায় ঝুলিয়ে রাখলেন। সাথে গাছের চারপাশে গণ্ডি কেটে তাতে আগুন জ্বালিয়ে দিলেন। আগুনের তাপে সর্বাঙ্গে জ্বালা অনুভব করতে শুরু করলাম। ভালোই হয়েছে তুই নিজেই চলে এসেছিস। তোর পরিবারের জন্যই আজ আমার এই দশা। তোদের দুটোকেই শেষ করব কাল। কতক্ষণ সেভাবে ঝুলেছিলাম জানি না, হঠাৎ হাতে পায়ে একটা টান অনুভব করলাম। অবাক কাণ্ড, যেই নিম গাছে আমি ঝুলে আছি সেটির কয়েকটি সরু ডাল আমার হাতে আর পায়ে জড়িয়ে টানছে। তারপর কানের কাছে খুব ক্ষীণ একটা গলার শব্দে প্রথমটায় চমকে উঠলাম। কে 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 তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন? তারা, তুই আমাকে দেখতে পাবি না, কিন্তু আমি হলাম এই নিম গাছের আত্মা। বহু বছর ধরে এই এক স্থানে দাঁড়িয়ে আছি। যেদিন গ্রামের সকলে বেদিনীর দেহ এই শ্মশানে কবর দিতে এসেছিল, সেদিনও ছিলাম। আমি চোখের সামনে অনেক কিছু ঘটতে দেখেছি যা আর কেউ জানে না। তুমি কি দেখেছো? কি জানো? বলো আমাকে। সেদিন বেদিনীর দেহ কবর দিয়ে সকলে ফিরে গেল। মাঝরাতে উঠল তুমুল ঝড়। বুঝেছিলাম সেই ঝড় কোনো সাধারণ ঝড় নয়। সেই সময় সেখানে উপস্থিত হলো বিশাল আকার কালিকা নাগ। মাথায় জল করছে নাগমণি, আর সেই আলোতেই চারপাশ প্রায় ঝলসে যাচ্ছে। কাঞ্চনা, কাঞ্চনা উঠে আয়, তোর কাজ এখনো বাকি আছে। উঠে আয়। বলেই কালিকা নাগ তার মুখ থেকে তীব্র বাতাস ছাড়তে শুরু করলো। এক সময় বেদিনীর কবর থেকে একটা নীল ধোঁয়া পাক খেতে খেতে সামনে এসে দাঁড়ালো। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। নাগমণির আলো স্পর্শে দেখতে দেখতে বেদিনীর অবয়ব তৈরি হলো, তবে তা পূর্বের মতো নয়, সম্পূর্ণ আলাদা। নাগবংশের বাকি 7 নাগের মাথার মণি আমার চাই, আর সেই কারণেই আমি তোকে আবার এক নতুন রূপ প্রদান করলাম। তাই হবে গুরুদেব। আপনার শিষ্যা এইবার আর আপনাকে নিরাশ করবে না। বেশ, তোর মৃত্যু রহস্য আমি ওই নিম গাছের ভেতরে লুকিয়ে রাখলাম। যা, আমি আর তুই ছাড়া আর কেউ জানবে না। তাই ভারত পক্ষে তুই অমর। তুমি এক কাজ করো, আমার ভিতর থেকে সেই পুঁথিখানা বার করে নাও। তাহলে তো তুমি মারা যাবে। না, এমন কাজ আমি করতে পারবো না। আমি মরলেও ক্ষতি নেই, গোটা জগৎ তো বাঁচবে। এই নাও, দেরি করো না, সাধিকা এখন গভীর ধ্যানে মগ্ন। গাছের বাঁধন মুক্ত হতেই আমি ডান হাত দিয়ে গাছের গুড়ি স্পর্শ করে কাল ভৈরবকে স্মরণ করতে থাকলাম। এক সময় গাছের গুড়ি দু ফাঁক হতেই একখানা পুঁথি চোখে পড়ল। তাতে অস্পষ্ট একটা ধাঁধা। ঢাকবে যখন চাঁদের আলো, অসুর নিধন হবে তখন। এ আবার কেমন ধাঁধা? কিছুই বুঝতে পারলাম না। সেদিন রাতে ঘুম হলো না, শুধুই ধাঁধার কথা চিন্তা করে চলেছি। হঠাৎ মাথায় এলো আমাদের বাড়ির ঠাকুর ঘরে যেখানে নাগ দেবতার মূর্তি আছে, সেখানে অদ্ভুত গোলাকার একখানা চিহ্ন আমি ছেলেবেলা থেকে দেখেছি। দৌড়ে গেলাম সেখানে,
গোটা বাড়ি তখন নিশ্চুপ। খুব সাবধানে নাগ দেবতার মূর্তি সরাতেই সেই চিহ্ন দেখতে পেলাম। আর আর ওটা কি? মূর্তি সরাতেই তার নিচ থেকে বেরিয়ে এলো চকচকে একটা পাথর। আপনা হতেই মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ, নাগমণি। যথাস্থানে সেটি রেখে আমি ঘরে ফিরে এলাম। বাকি কাজ কাল রাতে শুরু হবে। পরদিন রাতে আবারও শ্মশানের সেই স্থানে পৌঁছে দেখলাম বিশাল আয়োজন সেখানে। আমাকে দেখেই সাথিকা চিৎকার করে বললেন, এত বড় সাহস তোর! কাল পালিয়ে গেছিলি, আজ আর পালাতে পারবি না। আকাশে তাকিয়ে দেখলাম চাঁদের আলোয় চারপাশ জলজল করছে। আর কয়েক মুহূর্তের অপেক্ষা। তিনকড়ি ঠিক সেই একইভাবে পড়ে আছে। ডাকিনীর দল তাকে ঘিরে নৃত্য করছে, আর সাধিকা আগুনের বলয়ের মধ্যিখানে বসে এক মনে মন্ত্র পড়ে চলেছেন। আমি মনে মনে প্রমাদ গুনলাম। চারপাশের চাঁদের আলো ঢাকা পড়ে এখন শুধুই অন্ধকার। এই সেই শুভক্ষণ। আমি জামার পকেট থেকে কাপড়ে মোড়ানো সেই নাগমণি বার করে আনলাম। সেটির দিকে চোখ পড়তেই সাধিকা আমার দিকে তেড়ে এলেন। কিন্তু হায়, কিছু দূরে এগোতেই তিনি একখানা বড় গর্তে গিয়ে পড়লেন। যদিও উপর দিয়ে লতা পাতায় ঢাকা সেই গর্ত সকালে আমি খুঁড়ে রেখেছিলাম। এইবার আস্তে আস্তে গ্রহণ কেটে চাঁদের আলো স্পষ্ট হতে শুরু করলো। আমিও ঠিক সেই মুহূর্তে নাগমণি বার করে চাঁদের আলোর দিকে তাক করতেই অদ্ভুত এক সবুজ আলো এসে পড়ল সাধিকার গায়ে। সাথে সাথেই যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন তিনি। আশপাশ থেকে অকল্পনীয় একটা ধুলোর ঝড় এসে গর্তের মুখে জমা হতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে সজোরে একটা ঝাপটা অনুভব করলাম। সুবিশাল কালিকা নাগ আমার হাতের মণি ছিনিয়ে নিতে তখন মরিয়া হয়ে উঠেছে। হে মহাপদ্মনাগ, আমাকে রক্ষা করুন প্রভু, আপনার শিরোমণি আজ সংকটে। আমি কি দেখছি? আমার সামনে দাঁড়িয়ে মহাপদ্মনাগ। তারপর শুরু হলো তাদের মধ্যে তীব্র সংঘাত। পরদিন নিজেকে আবিষ্কার করেছিলাম বাড়িতে নিজের খাটের উপর। বাড়ি শুদ্ধ সকলে তখন আমাকে নিয়েই ব্যস্ত। আচ্ছা, শেষে কি হয়েছিল ঠাকুরমশাই? আপনার বন্ধু কি বেঁচে গিয়েছিল? তিন করে প্রাণে বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু চিরকালের মতন বাক শক্তি আর চলন শক্তি হারিয়েছিল। রাতে স্বপ্ন দেখেছিলাম স্বয়ং মহাপদ্মনাগ আমাকে বলছেন, তারানাথ, আজ এই গোটা গ্রামকেই শুধু নয়, বরং আরো অনেক মানুষের প্রাণ তুই রক্ষা করলি। এই মণি অতীব মূল্যবান, কিন্তু অসৎ হাতে পড়লে তা হয়ে উঠতে পারে ভয়ঙ্করের থেকেও বেশি। আমার সম্পত্তি আমি ফিরিয়ে নিলাম, আর সেই সাধিকাকে তার যোগ্য শাস্তি প্রদান করলাম। যদি কখনো বিপদে পড়িস, আমাকে স্মরণ করিস। এই হলো সেই কাহিনী। ঠাকুরমশাই, সেই মণিটা কি একবার দেখতে পারি? কিশোরী, সেসব পরে হবে একদিন। এখন উঠি, চলো ঠাকুরমশাই বিশ্রাম নিক।